এতগুলো বসন্ত পার করে কত শত ছেলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে অবশেষে প্রেমে পড়েছি এক ক্যামেরাম্যানের। সেই ক্যামেরাম্যান আবার যে সে ব্যক্তি নয়, আমারই বড় ভাইয়ের বন্ধু। সাজসজ্জায় মণ্ডিত বিয়েবাড়ির এক কোণে দাঁড়িয়ে শীতল এসব ভাবছে, হাতে ধোয়া ওঠা ব্ল্যাক কফির মগ। কিছুক্ষণ আগে শুদ্ধ তার কাছে ব্ল্যাক কফি চেয়েছে। শুদ্ধই হচ্ছে তার প্রেমের মানুষ, মনের মানুষ। বদরাগী ছেলেটাকে কেন দুঃখে মন দিয়েছিল কে জানে। যদি জানতো মনের কথা জানাতেই শুদ্ধ তাকে নাকি দড়িয়ে দিয়ে ঘোরাবে, তবে ভুলেও সেদিন বলতো না, শুদ্ধ ভাই আপনাকে আমার খুব ভালো লাগে। আর এ কথার জবাবে শুদ্ধ সপাং করে একটা থাপ্পড় মেরে কান ধরিয়ে ওয়াদা করত, আমি তোর ভাইয়ের কে? বন্ধু। তোর ভাইয়ের বন্ধু হলে সম্পর্কে তোর কে হই? ভাই। তাহলে এখনই কান ধরে বল, আর কখনো এসব বলবি না। আর ভুলেও যদি বলিস, তবে বিনা বিঘ্নে সুইপারের বউ হবি। আচ্ছা। ভালোবাসা বোঝে না আসছে। শুদ্ধ ভাই আপনাকে আমার ভালো লাগে, ফাজিল একটা। কথা বলে শুদ্ধর মাথায় ঠুয়া মেরে চলে গেছে। সেদিনের পর থেকে সেও আর আগ বাড়িয়ে কিছু বলতে চায় না। কি দরকার সারটাকে খুঁচিয়ে গুঁতো খাওয়ার? সারটা না নিজের ভালোবাসা কিছু বোঝে, আর না তাকে বোঝায়। সেও যদি বোঝাতে যায় তখন সবাইকে বলে মান সম্মান ধূলিসাৎ করে মজা লুটবে। এর চেয়ে চুপ থাকায় শ্রেয়। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সে হাঁটা ধরল শুদ্ধকে খুঁজতে। খুঁজতে খুঁজতে শিশির তাকে জানালো শুদ্ধ ছাদে। শীতল সিঁড়ি বেয়ে ছাদে উঠে দৃষ্টি বুলিয়ে মুখ ভেঙচালো। শুদ্ধ মরিচ বাল্ব নিয়ে ছাদের রেলিং সাজাচ্ছে। ঘামে ভিজে একাকার অবস্থা, টি শার্টের বেহাল দশা। সরু নাকটার উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে। তা দেখে শীতল মনে মনে হাসল। শুদ্ধর দাদিমা শুদ্ধর নাকটা ঘামটে দেখলি বলেন, কর্তা তুমি দেখি বউ সজ্ঞে হইবা। উনি যতবার কথা বলে শুদ্ধ চুপ করে শোনে। তবে তার খুব ইচ্ছে করে এই ব্যাপারে শুদ্ধের জবাবটা শোনা, কারণ শুদ্ধর বউ তো সেই হবে। হঠাৎ শুদ্ধর হাঁচিতে শীতলের ভ্রু কুচকে গেল। এই ছেলে তার ভাবনার মধ্যে ব্যাগরা বাঁধিয়ে দিল। একটু পর হাঁচিটা দিলে কি হতো? কিছুই তো হতো না, শুধু শুধু ওর ভাবনার মধ্যে হাঁচি ঢুকিয়ে দিল। আশ্চর্য মানুষ একটা। তখন নিচে থেকে চেঁচামেচি শোনা গেল। ক্যাটারিং এর লোকদের সঙ্গে শিশির চেঁচাচ্ছে। এই ছেলেটা কাজের কাজ কিছুই করে না, শুধু চেঁচিয়ে বাসা মাথায় করে। এখন যেমন সাজ সাজানোর কাজ শুদ্ধর ঘাড়ে চাপিয়ে কেটে পড়েছে। একটু পর হন্তদন্ত হেসে বলবে, বন্ধু পেরেছিস নাকি, আমি হাত লাগাবো। জবাবে শুদ্ধ বিরক্তমাখা দৃষ্টিতে তাকিয়ে নিজের কাজে মন দেবে। আর শিশির মুখ ভর্তি করে হেসে গল্প জুড়ে দেবে। তারপর নিজেকে এমন ভাব নিবে যেন সেই সব করেছে। এদের দুই বন্ধুর সমস্ত কাজ কারবার আমার মুখস্থ। তাছাড়া বাসায় এখন অনেক কাজ, কারণ আগামীকাল তার বাবা মায়ের ৩২তম বিবাহ বার্ষিকী। এই উপলক্ষেই বাসায় ছোট করে আয়োজন করা হয়েছিল। কিন্তু শুদ্ধর কথা ছোটখাটো নয়, করলে ভালো করেই করতে হবে, নয়তো বাদ। পরের কথায় সবার সিদ্ধান্ত নিয়ে বড় করে অনুষ্ঠানের আয়োজন করছে। তখন শুদ্ধ কারো উপস্থিতি টের পেয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে সাহায্য কর আমায়। পারবো না আমি। মগটা নিন, গিয়ে পড়তে বসতে হবে। কোন সাবজেক্ট পড়বি? অর্থনীতি। এর আগে অর্থনীতিতে কত পেয়েছিলি মনে আছে? ১০০তে ১৫। আগে পেতাম স্যার, ইচ্ছে করে নাম্বার দেয়নি। কেন দেয়নি? স্যারের বাগানের পেঁপে চুরি করে স্যারকে উপহার দিয়েছিলাম তাই। একথা শুনে শুদ্ধর হাত থেমে গেল। প্রচণ্ড বিরক্তি নিয়ে এক পলক তাকিয়ে পুনরায় কাজে মনোযোগ দিল। একে বলা না না বলা সমান। কারো মাথার ব্রেনে তো ঘোলা হয় শীতলকে না দেখলে জানত না। তাছাড়া তার পড়ার সময় কই, সে তো মহাব্যস্ত মানুষ। কোথায় কোনো প্যাচ লাগাবে সারাদিন সেটাই ভাবতে থাকে। শুদ্ধকে নিচুপ দেখে শীতল আর কথা না বাড়িয়ে শুদ্ধর কাজ দেখতে লাগল। ততক্ষণে কফি শরবতে পরিণত হয়েছে, অথচ শুদ্ধকে দেওয়ার কথা তার স্মরণেই নেই। শুদ্ধ না চেয়ে কাজ শেষ করে ছাদ থেকে নেমে গেল। তখন শীতল মুখ ভেঙচিয়ে কফিটুকু ঢকঢক করে গিলে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। একটু প্রেম চাইলাম, প্রেম দিলে না, তোমার সনে কিসের পিরিতি। শীতল শেষের সিঁড়িটিতে নামতে গিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে। এবার সে গান থামিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে গেল, যেন ভীষণ জরুরি কাজ আছে তার, এখন সেটা করতেই হবে। আসলে এমন কিছু না করলে তার বাবা সন্ধ্যায় পড়তে না বসার জন্য ভাষণ শুরু করতেন, আর বিরস কণ্ঠে বলতেন, এবারের সংগ্রাম। এই না ভাষণ ভুল হয়েছে, এটা মুজিবদাদার ভাষণ। ও, তার বাবার ভাষণ হবে। সময় জ্ঞান নেই, এভাবে জীবন চলবে। যত যাই করুক তার বাবার একই ভাষণ। শুনতে শুনতে ওর কানের পোকাগুলো কবে বলে উঠবে, মিস্টার শিমুল, ডায়লগ চেঞ্জ করুন প্লিজ, একই ডায়লগে আমরা বোরিং হচ্ছি। মনে মনে এসব আওড়ে সে ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নিল। আশেপাশে শুদ্ধকে না দেখে দুটো কমলা নিয়ে নিচের রুমে চলে গেল।
তারপর শুদ্ধ রুম থেকে চুরি করে আনা সিগারেট বের করে দুষ্ট হাসল। এখন সে পরীক্ষা করবে এটার মধ্যে কি এমন আছে আর এর ধোয়ার টেস্ট কেমন। মেয়েটা টক পছন্দ করে, তাই তেঁতুল দেখলে হামলে পড়ে। তাহলে সিগারেটে কি আছে যে ছেলেদের এটার প্রতি এত আসক্তি? চুরি চারি চিপাই চাপাই আড়ালে সর্বসম্মুখে এটাই বা কেন খায়? এটা আজ পরীক্ষা করেই ছাড়বে। কিন্তু কথা হলো, সিগারেটটা ধরবে কিভাবে? আগে আগুন জ্বালিয়ে মুখে নিবে, নাকি ঠোঁট দিয়ে ধরে আগুন জ্বালাবে? মুভির হিরোরা যেমন করে তেমন। শীতল কয়েক মিনিট সিগারেটটা উল্টে পাল্টে ঘুরিয়ে দেখল। তখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি উদয় হলো। সে দৌড় দিয়ে তার আম্মুর ফোন এনে গুগলে সার্চ দিল সিগারেট খাওয়ার কৌশল। সঙ্গে সঙ্গে অনেকগুলো ছবিসহ ভিডিও সামনে আসলো। সে মন দিয়ে কয়েকটা ছবি দেখে সিগারেট হাতে নিতেই কেউ একজন বলে উঠল, এই সিগারেট খোর, এদিকে আয়। শীতল চমকে উঠে পুরো রোমে চোখ বুলে কাউকে না পেয়ে বেলকনিতে তাকালো। শুদ্ধ তার বেলকনিতে বসে তার দিকেই তাকিয়ে আছে। মেঝেতে রাখা অনেকগুলো মরিচ বাল্ব। ও, তার মানে সে এতক্ষণ ওর বেলকনিতে এসব সাজাচ্ছিল। সে শুদ্ধকে দেখে চটজল দিয়ে সিগারেট লুকাতে গিয়ে সিগারেটটা মধ্যখান থেকে ভেঙে দুটুকরো হয়ে গেল। তা দেখে শীতল করুণ চোখে তাকিয়ে রইল। তখন শুদ্ধ বলল, সিগারেট কোথায় পেয়েছিস? আপনার রুম থেকে এনেছি। কেন? পরীক্ষা করতে। কিসের পরীক্ষা? সিগারেটের টেস্ট কেমন জানতে। তা এমন ভাবনা তোর মাথায় এলো কিভাবে? আসার জন্য আপনি দায়ী। আমি কি করেছি? আপনি আমার থেকেও সিগারেটকে বেশি গুরুত্ব দেন কেন? আমার আগে সিগারেট আপনার ঠোঁট ছুবে। আমি এখন আমার ঠোঁট পুড়িয়ে সমান সমান করব। তোর মাথায় ঘিলু বলে কিছু আছে? শুদ্ধর একথা শুনিয়ে শীতল জবাব দিল না, বরং হাতে থাকা সিগারেট শুদ্ধ দিকে ছুঁড়ে মেরে হনহন করে বেরিয়ে গেল। তার মেজাজ এখন তিরিক্ষি, কোথাও শান্তি নেই। যেখানে যাবে শুদ্ধ এসে হাজির হবে। এই মানুষটা তাকে শান্তি দিবে বলে মনেও হয় না। কি দরকার ছিল ওর বেলকনিতে এসে খাপটি মেরে বসে থাকার? শীতলকে যেতে দেখে শুদ্ধ ওর কাছ ছেড়ে বেরিয়ে এলো। ফুলরানী নিশ্চিত গাল ফুলে বসে থাকবে। আজকে আর তার দেখা পাওয়ার সম্ভাবনাও নেই। তবে সিগারেট খাওয়ার ইচ্ছে পোষণ করার জন্য তার শাস্তি তোলা রইল। বলে কিনা সেও ঠোঁট পুড়িয়ে সমান সমান করবে? এত বড় সাহস! তারপর শীতলের মাকে জানিয়ে শুদ্ধ ওর ফ্ল্যাটে চলে গেল। পাশের বিল্ডিংয়ের 3 তলার প্রথম ফ্ল্যাটে থাকে সে, একা। শিশির অনেকবার বলেও তাকে তার বাসায় থাকতে রাজি করাতে পারেনি। মূলত শুদ্ধই তা চায়নি। কারণ বিবাহযোগ্য মেয়ে বাসায় থাকা সত্ত্বেও অবিবাহিত এক ছেলেকে বাসায় রাখা দৃষ্টিকটু, অশোভনীয়। এমন কিছু হলে আজ নয় কাল তাকে নিয়ে কথা উঠবেই। তাই আগে সচেতন হওয়া ভালো। তাছাড়া সে কখনোই চায় না তার কারণে শীতলের বদনাম রটুক, মেয়েটার দিকে অকারণে বাজে আঙ্গুল তুলুক। সে আজ আছে কাল নাও থাকতে পারে, তবে কলঙ্ক চিরস্থায়ী। আর এই চিরস্থায়ী কলঙ্ক শীতলকে কখনো স্পর্শ না করুক, কখনোই না। শুধু বাসায় ফিরে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকল। পুরো শরীর ঘেমে জবজব করছে। এখন গোসল না করলেই নয়। সে পরনের টি শার্ট খুলতেই তার নজর পড়ল বুকের দিকে। তার বুকের বাঁ পাশে রয়েছে বড় বড় কাটা দাগ, যেটা বিগত কয়েক বছর পূর্বের অস্ত্রোপচারের ফল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে পুরনো কথা স্মৃতির পাতায় জমা রেখে গোসল সেরে বেরিয়ে আসলো। তখনই কলিং বেল বেজে উঠল। সে ঝটপট পোশাক পরে দরজা খুলে দেখে শীতল দাঁড়িয়ে আছে, হাতে হটপট। নিশ্চয়ই শীতলের মা খাবার পাঠিয়েছেন। সে খাবে না বলে এসেছে, তারপরেও উনি পারেনও বটে। তখন শুদ্ধ কিছু বলার আগে শীতলটাকে ঠেলে ভেতরে ঢুকে গেল, যেন প্রচণ্ড তাড়ায় আছে। শুদ্ধ কথা না বাড়িয়ে দরজা আটকে দাঁড়িয়ে চোল মুছছে। হঠাৎ শীতল এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। তারপর বুকে নাক ডুবিয়ে জোরে শ্বাস টেনে বলল, আপনার শ্যাম্পুর গন্ধটা সেই লাগে আমার। চুলে শ্যাম্পু করেছি, বুকে নয়। এখন সর সর বলছি, আর একটু প্লিজ। শীতল এবার বেশি বেশি হচ্ছে। শুদ্ধ ভাই, কিসের বিনিময়ে আমাকে ভালোবাসবেন? কোন দুঃখে তোকে ভালোবাসবো? দুঃখে নয়, আপনি আমায় সুখে ভালোবাসুন। তোকে ভালোবাসলে দুঃখ ছাড়া কপালে কিছুই জুটবে না। এখন সর নয়তো। একথা বলে শুদ্ধ তাকে ঠেলে দূরে সরিয়ে দিল। শীতলর ব্যবহারে কাদো কাদো হয়ে শুদ্ধর দিকেই তাকিয়ে রইল। এই মানুষটা আসলে পাষাণ, নিষ্ঠুর। শুদ্ধ ভেজা তোয়ালে মেলে শীতলের আনা খাবার খেতে বসল। ডানে বামে না তাকিয়ে খেতে থাকলো আপন মনে। তখন শীতলও বসল শরীর ঘেঁষে, মাথা রাখল শুদ্ধর কাঁধে। অতপর নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরে। তবে চাঁদ দেখছে না দেখছে সামনের বিল্ডিংয়ের বেলকনিতে থাকা একজোড়া কাপলকে। তারা বেলকনিতে বাঁধা দোলনায় পাশাপাশি বসে আছে। মেয়েটির কাঁধে ছেলেটি মাথা রেখে বই পড়ছে। হয়তো ছেলেটি তাকে কিছু পড়ে শোনাচ্ছে, আর মেয়েটির হাতে থাকা কিছু খাবার ছেলেটির মুখে গুজে দিচ্ছে। আহা, কি সুন্দর সেই দৃশ্যখানা!
শুদ্ধ ততক্ষণে তার খাওয়া শেষ করে ফ্রিজ থেকে কেক আর মিষ্টি এনে শীতলের সামনে রাখল। শীতল তাকিয়েও দেখল না। অন্যদিন সময় হলে নিজে গিয়ে ফ্রিজ ঘেটে বের করে খেয়ে ফেলত। তারপর বায়না জুড়ত, এ আনবেন সেই আনবেন, কিন্তু আজ কেন জানি নিশ্চুপ হয়ে আছে। বাচাল মেয়েটার এমন নীরবতা দেখে এবার শুদ্ধই মুখ খুলল। সিগারেট খেতে দিইনি তাই মন খারাপ? না। তবে একটা কথা জিজ্ঞাসা করি। আপনারা ছেলেরা এত খারাপ কেন? তা তো জানি না। ওহো, একথা বলে বেশ খানিকক্ষণ চুপ করে থেকে শীতল ঝরঝর করে কেঁদে দিল। তার মুক্তোর মতো অশ্রুবিন্দু অঝরে গড়াতে লাগলো তার গাল বেয়ে। ওকে এভাবে কাঁদতে দেখে শুদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি আশ্চর্য, কাঁদছিস কেন তুই? আমি আপনাকে একটা কথা বলতে চাই। ভালোবাসাবাসির কথা বলে দেখ, তোর কি করি? না, অন্য কথা, খুব পার্সোনাল। বাসার কাউকে বলতে পারছি না। এখন আপনি আমার শেষ ভরসা। সিরিয়াস কিছু? শুদ্ধ এবার শীতলকে তার মুখোমুখি দাঁড় করালো। আলতো স্পর্শে মুছে দিল শীতলের অশ্রুজল। তারপর নমনীয় এক কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে? রাতে আমি যখন ঘুমাই তখন মাঝরাতে কেউ আমার রুমে আসে। তুই বুঝলে কিভাবে? সে আমাকে গভীরভাবে স্পর্শ করে। আমি চাইলেও বাধা দিতে পারি না, চোখ খুলে দেখতেও পারি না। তবে তার স্পর্শ খুব চেনা মনে হয়। তার শ্বাস প্রশ্বাস সহ শরীরের গন্ধ মনে হয় আমার খুব কাছের কারো। এই দাঁড়া দাঁড়া, তুই আমাকে ডাউট করছিস? এই জন্যই তখন ওভাবে বুকে নাক ডুবিয়ে শ্বাস নিলি? না না, আমি জানি আপনি না। তবে কে খুঁজতে হবে? শুদ্ধ সন্দেহের দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে রইল। সে সত্য নাকি মিথ্যা বলছে বোঝার চেষ্টা করছে। এ মেয়ে মারাত্মক ধুরন্ধর। এর সত্য মিথ্যা বোঝা এতটাই সহজ না। চোখের পানি ছেড়ে সত্যকে মিথ্যে করার প্রতিভা তার জানা আছে। তাছাড়া শীতলের বলা ঘটনা ঘটার সুযোগই নেই। আর বাকি রইল ওর নিজের কথা। ওর যাওয়ার তো প্রশ্নই আসে না। সে তো অবগত নিজের সীমাবদ্ধতা সম্পর্কে। শুদ্ধ এবার একটা সিগারেট ধরিয়ে কয়েকটা টান দিতে দিতে শীতলকে দিল। শীতল খাবো না বলে বেরিয়ে পড়ল। শুদ্ধ দরজা আটকে শুয়ে পড়ল। ক্লান্ত শরীর এবার বিশ্রাম চাচ্ছে। আর শীতলের বলা কথাগুলো ভাববে কয়েকদিন পর থেকে। কারণ শীতল আজকাল উপন্যাসের বই আর মুভির প্রতি ঝুঁকেছে বেশি। হতে পারে সেসব পড়ে বা দেখে তার জন্যই ফোন দিয়ে এঁটেছে, শুধুমাত্র তাকে পাওয়ার লোভে। আর মুখ্য কথা, তাকে পেতে ওই মেয়ের দ্বারা সব করা সম্ভব, হোক সেটা ভালো মন্দের চূড়ান্ত পর্যায়। তাছাড়া একে বোকা ভাবা আর নিজের পায়ে নিজেই কোড়াল মারা সমান। তার বোকা বোকা চেহারা আর কর্মকাণ্ড দেখে বোঝার উপায়ই সে সিভিল গোয়েন্দার এক জুনিয়র সদস্য, যার সাহসিকতা দেখে উচ্চ পদস্থ অফিসার তাকে এই কাজে নিয়োজিত করেছে। অনার্স পড়ুয়া মেয়েটি আড়ালে আবডালে খুঁজে বেড়াচ্ছে রহস্যের এক গণ্ডি, যেটা সমাধান করতে পারলে তাকে দেওয়া হবে চমৎকার এক পদ। তবে তার শর্ত অনুযায়ী তাকে কখনো জনসম্মুখে আনা হবে না, কোনো পরিস্থিতিতে না। সে আমজনতার কাছে সর্বজয় পরিচিতভাবে আড়াল নামে। আর আড়ালকে ঘিরে থাকবে শুদ্ধ শিশির। পরদিন সকালবেলা শীতল ছাদে দাঁড়িয়ে ব্রাশ করছে। এটা তার রোজকার রুটিন। সে প্রকৃতি দেখে ব্রাশ করতে পছন্দ না করলেও আসে কিছু ঘটাতে, রটাতে, সঙ্গে নোট করতে। এখন যেমন ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থুতু ফেলেছে, আর সেটা পড়েছে এক পথচারীর বাঁকাদের ওপর। সেই পথচারী দাঁড়িয়ে গিয়ে তার হাত দিয়ে পরখ করে দেখে সাদা ফেনা। কিসের ফেনা জানতে নাকে শুকলেও তার থুতু বুঝতে পেরে পরনের কাপড়ে হাত মুছে বিড়বিড় করে চলে গেলেন। ওনার কাণ্ড দেখে শীতল শব্দ করে হেসে উঠল। বোকা বুঝি একে বলে? তবে তাকে বোকা ভাবা বোকামি, কারণ সে গুপ্তচর। পথচারী বেশি তথ্য সংগ্রহ করতে এসেছে। তখন শিশিরের ডাক শুনে দৌড়ে নিচে নামতে গেল শীতল, কিন্তু যেতে গিয়ে ওনা আটকে গেল ক্যাকটাস গাছের কাটার সঙ্গে। শীতল টান খেয়ে পিছু ফিরে দেখে বেশ অভিমানী কণ্ঠে বলল, যার ওনা ধরে টানার কথা সেই টানে না, অথচ তুই গাছ হইয়া তো রোমান্টিক আর শুদ্ধ ভাই, মানুষ হইয়া তো বেরসি। একথা বলে সে কাটা থেকে ওনা না সরিয়ে ঘুরতে লাগলো। বাংলার সিনেমার টোন মনে মনে বাজিয়ে নিল, লা লা লা। তখন স্যার স্যার করে ওড়নার কিছু অংশ ছিঁড়ে কাটার সঙ্গে লেগে থাকলো, আর বাকিটা শীতলের হাতে। পছন্দের ওনার এমন বেহাল অবস্থা দেখিয়ে শীতল রেগে গিয়ে বলল, তুইও বিটকেল শুদ্ধর মতো প্রেম বুঝিস না, রোমাঞ্চের ককে কেটে ঘ বানাতে ওস্তাদ তোরা। একথা বলে গজগজ করে নিচে নেমে চলে গেল। তবে রুমে যাওয়ার পথে আচমকা শিশিরের পিঠে কিল বসাতে ভুলল না, কারণ সব দোষ তার। সে ডেকেছে বলে দৌড়ে যাচ্ছিল এবং যেতে ওড়না ক্যাকটাসে বেঁধেছে। ফলস্বরূপ এটা শিশিরের প্রাপ্য।
মনের আচমকা কিলে শিশির থম মেরে কিছুক্ষণ বসে তারপর গগনবিদারী কণ্ঠে বলল, ওই আম্মুর বাচ্চা শীতল, তুই আমাকে মারলি কেন? ওই আব্বুর বাচ্চা শিশির, মেরেছি বেশ করেছি। তোর জন্য আমার ওড়না ছিঁড়েছে, এখনই আমার ওড়না কিনে দিবি, নয়তো আব্বুকে বলে দেব তুই আর শুদ্ধ আমাকে দিয়ে কি কি করাস। এর জন্য স্যালারি তো দেই। এই মাসে তুই 700 টাকা আর শুদ্ধ ভাই 1100 টাকা কম দিয়েছিস। তোর আগে টাকা শোধ করবি, তারপর কাজে ডাকবি, নয়তো খবর আছে দুজনের। এভাবে কথায় কথায় দুজনের ঝগড়া লেগে গেল। তারপর ওদের আম্মুকে খুন্তির নিয়ে আসতে দেখে দুজনেই দুদিকে দৌড়। ওদের যাওয়া দেখে ওদের আম্মু কিছুক্ষণ বকাবকি করে ফিরে গেলেন রান্নাঘরে। ততক্ষণে দুজন যার যার রুমে ঢুকে দরজা আটকে দিয়েছে। শীতল দৌড়ে এসে শুয়ে পড়ে তার অগোছালো বিছানায়। তারপর ফোন হাতে নিয়ে দেখে একটা মেসেজ এসেছে, দেখা হবে বিকেল 5টায়, সাতকানার মোড়ে। আজ শীতলের বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে বাসায় মেহমানদের আনাগোনা বেড়েছে। সকলেই যে যার জীবনের গালগল্পে ব্যস্ত। শীতলের আম্মু যুক্ত হয়েছেন সেখানে, তবে উনি এখন নীরব শ্রোতার চরিত্রে আছেন। কারণ কিছু বলার নেই ওনার। আল্লাহ ওনাকে যতটুকু দিয়েছেন তা নিয়ে সুখী আছেন, ভালো আছেন। উনি সর্বোপরি অঢেল কিছুর প্রত্যাশা করেন না, যেখানে শান্তির চেয়ে অশান্তির আনাগোনা বেশি থাকে। আর এখানে উপস্থিত অনেকেই কত শত হতাশার গল্প জুড়েছেন, যেটা ওনার অপছন্দ। তাই নিশ্চুপ থেকে সকলের গল্প শুনছেন। তবে সেসব শুনে ওনার আক্ষেপ হচ্ছে না, মন খারাপ করে আফসোসের সাগরে ডুবছেনও না, বরং অদ্ভুত এক প্রশান্তিতে মন আর প্রাণ জড়িয়ে যাচ্ছে। এখানে উপস্থিত প্রায় মহিলাদের অভিযোগ স্বামীর সন্তানকে নিয়ে। তবে সব অভিযোগের গুণ ওনার স্বামীর সন্তানের মধ্যে কোনোটাই নেই। ওনার স্বামী পরনারীতে আসক্ত নন, ওনার প্রতি বিরক্ত নন এবং অকারণে ক্যাচক্যাচও করেন না। সেই সাথে সন্তানরাও ওনাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে। অকারণে তর্ক করে না, গায়েও হাত তুলে না। এসব নানান ধরনের গল্পে সময়ের দিক কারোই খেয়াল ছিল না। পরে শিশির এসে ওনাদের তাড়া দেয় দুপুরে খাওয়ার জন্য। তারপর সকলে দুপুরে খেয়ে বিশ্রাম নিয়ে শেষ বিকেলে নিজেদের পরিপাটি করার যুদ্ধে নেমে পড়েন। কারণ অনুষ্ঠানের মূল আকর্ষণ রাতে অনুষ্ঠিত হবে। আর সে অনুষ্ঠানে একে অন্যের চেয়ে চোখ ধাঁধানো সুন্দর লাগতে হবে হবে। তারপর রাতে অনুষ্ঠান আরম্ভ করা হলো। কত শত মেহমানের উপস্থিতিতে হৈহুল্লোড় বেড়ে গেছে। শীতল সদ্য বাইরে থেকে ফিরে ঝটপট তৈরি হয়ে অনুষ্ঠানে সামিল হয়েছে। মুখ ভর্তি হাসি নিয়ে ঘুরঘুর করছে আম্মুর আশেপাশে। কারণ ফিরতে দেরি হতে ওর আম্মু রেগে বোম হয়ে আছেন, কথাও বলছে না ঠিকমতো। তবে সেও কম যায় না। উপহার স্বরূপ আম্মুর জন্য একজোড়া স্বর্ণের চুড়ি কিনে এনেছে, যদিও সে টাকা হাতিয়েছে শিশিরের থেকে। শিশির প্রথম প্রথম গাইগো করলেও পরে ইমোশনাল ব্ল্যাকমেল করাতে রাজি হয়েছে। শীতল এবার সুন্দরভাবে আম্মুকে ডেকে বালা দুটো ওনার হাতে পরিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, এটা তোমার জন্য। ওর আম্মু বালা দুটোর দিকে তাকিয়ে আছে, ছলছল চোখ। শীতল ব্যাপারটা বুঝতে পেরে শিশির জোরপূর্বক টেনে এনে বলল, এই ডিজাইন আম্মুর পছন্দ হয়নি ভাইয়া। বলিস কি, তোকে বললাম ওই ডিজাইনটা নিতে। শুদ্ধ যে বলল ওটা নাকি আম্মুর হাত বেশি মানাবে। শুদ্ধ বললেই হবে নাকি? দেখ আম্মু এখন কাছে, শালা আসুক, ওর আজকে হচ্ছে। ছেলেমেয়ের মুখ দেখে উনি হেসে ফেললেন। চুরির ওপরে চুমু খেয়ে মুখ ভর্তি হাসি নিয়ে প্রস্থান করলেন। জবাবে একটা টু শব্দ করলেন না। শীতল আর শিশিরও হাসল ওনার এই কাজে। অতপর শীতল বাবা মা আর ভাইয়ের সঙ্গে ডজন খানিক ছবি তুলে ফেসবুকে পোস্ট করলো। পছন্দ খাবারও খেলো ঘুরে ঘুরে। একটু পরে শুদ্ধ এসে ওর আম্মুর হাতে একটি বালা তুলে দিল। ওর আম্মু শুদ্ধর মাথায় হাত রেখে দোয়া করলেন, হাসলেন। বাবা মা, শিশির আর শুদ্ধ দৃষ্টি তখন শীতলের দিকে। ওনাদের হঠাৎ তাকাতে দেখে শীতল বিষম খেল। নিশ্চয়ই তাকে নিয়ে কিছু বলছেন ওনারা। শীতল পানি খেয়ে শুনতে পেল তার নামে কি বদনাম করা হচ্ছে। কিন্তু ওকে যেতে দেখে ওনারা প্রসঙ্গ বদলে অন্য কথার সুর টানলেন। শীতল খুঁজিয়েও আর সে কথা জানতে পারল না। তারপর হৈহুল্লোড়ে আনন্দমুখর সেই মুহূর্তটা বেশ উপভোগ করল তারা। পরের দিন শুদ্ধ শিশির 3 দিনের ট্যুরের কথা বলে বের হয়েছে। কাজে যাচ্ছি বিধায় কেউ কিছু জিজ্ঞাসা করেনি। শীতলও এ ব্যাপারে কথা বাড়ায়নি, কারণ শিশিরা তাকে যতটুকু করতে বলে সে ততটুকুই করে, তা গোপনে। এখন তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কবে ফিরবে, জেরা করলে অতিরিক্ত হয়ে যাবে। দেখা যাবে তাকে আর কোনো কাজেই ডাকবে না। এর চেয়ে তারা ফিরে আসুক, তখন না হয় সবটা জেনে নেবে। এসব ভেবে সে ওর আম্মুর থেকে শুদ্ধর ফ্ল্যাটের চাবি নিয়ে সেখানে গেল। এখন সে ইচ্ছে সময় মতো কাটাবে এখানে। ছুঁয়ে দেখবে তার প্রিয় মানুষটার ব্যবহৃত প্রত্যেকটা জিনিস।
শীতলকে শুদ্ধর ফ্ল্যাটে যেতে বারণ করেনি ওর মা, কারণ তিনি মেয়ের মনের কথা জানেন, বোঝেন। এমনকি শুদ্ধর সঙ্গেও ওনারা এই ব্যাপারে খোলাখুলি কথা হয়েছে। সত্যি বলতে উনি শুদ্ধকে খুব ভালোবাসেন, পছন্দ করেন। শুদ্ধকে জামাতা করতে ওনার আপত্তি নেই। এছাড়া আপত্তি থাকার কথাও না, কারণ উনি ছেলেটাকে ছোট থেকেই চিনেন, জানেন। শিশির আর শুদ্ধর বন্ধুত্ব ছোটবেলা থেকেই। ওনার একটা সময় মিঠাপুকুর নামের একটা গ্রামে থাকতেন। সেখানে শুদ্ধরাও থাকতো। আর খেলার ছলে শিশির আর শুদ্ধর বন্ধুত্ব গড়ে উঠেছিল। দিনকে দিন তাদের বন্ধুত্ব গাঢ় হয়, টান সৃষ্টি হয়। কাজে কর্মে বোঝাও যায় তারা ঠিক কতটা আপন। কিন্তু শিশিরের বাবার চাকরির সূত্রে তার শহরে পাড়ি দিয়েছিল। তারপর ধীরে ধীরে ওরা স্থানীয় হয়ে ওঠে। আর এখানে সে শীতলের জন্ম হয়। তাকে নিয়ে সকলে ব্যস্ত থাকলেও শিশির আর শুদ্ধর কখনো যোগাযোগ বন্ধ হয়নি। ওরা ঠিকই নিজ দায়িত্বে তাদের বন্ধুত্ব অটুট রেখেছে। দুই বন্ধু কত শত গল্প করেছে ফোনের মাধ্যমে। পরে শুদ্ধ পড়াশোনার তাগিদে শহরে আসলেও মেসে থাকত। বারবার বলেও তাকে বাসায় আনতে পারত না শিশির। তারপর হঠাৎ এক বসন্ত উৎসবে শুদ্ধ তাদের বাসায় আসে। তখনই শীতলের সঙ্গে তার দেখা হয়, কথা হয়। এরপরে আর আসতো না শুদ্ধ, কারণ অজানাই থেকে গেছে। তারপর পড়াশোনা শেষ করে সৌভাগ্যক্রমে দুই বন্ধু একই অফিসে জয়েন করে। তাদের চাকরি হয় একদিনে। এরপর শুরু হয় ব্যস্ততা আর ব্যস্ততা। এভাবে তাদের সময় কাটছিল। কিন্তু শুদ্ধ একদিন প্রচণ্ড জ্বরে জ্ঞান হারিয়ে ফেলে। একথা এক কলিগ শিশিরকে ফোন করে জানায়। তারপরে শিশির প্রচণ্ড জোরাজুরি করে তাকে ওদের সঙ্গে থাকার জন্য, কিন্তু শুদ্ধ রাজি ন হতে তাকে শীতলের মা তিনতলা ফ্ল্যাট খুঁজে দেন। তারপর থেকে শুদ্ধ একা সেখানেই থাকত। আর শিশিররা তার সমস্ত সুবিধা অসুবিধা সম্পর্কে জেনে শুদ্ধর মাকে জানাতে পারত। শীতল সারাদিন শুদ্ধর ফ্ল্যাটে থেকে সন্ধ্যায় বাসায় ফিরল। রান্নার কাজে আম্মুকে টুকটাক সাহায্য করে শিশিরকে কল করে ঝগড়াও করল। তারপর রাতে একসঙ্গে খেয়ে ঘুমাতে গেল। পরদিন সকালে উঠে দেখে হাতে একদমই সময় নেই। সে ঝটপট করে উঠে না খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভার্সিটি পৌঁছে একটা ক্লাস অনুভব করতে না করতে সে প্রচণ্ড ক্ষুধা অনুভব করে। ওর বান্ধবী মল্লিকার হাত ধরে টেনে নিয়ে যায় ক্যান্টিনের দিকে। তখন শুনতে পায় কার বাসায় জানি বোম ব্লাস্ট হয়েছে। সেই মুহূর্তে বাসার ভিতরে যে বা যারা ছিলেন তাদের চিহ্ন পাওয়া যায়নি। একথা শুনে শীতল মনে মনে বলল, আল্লাহ মাফ করো, এমন বিপদ শত্রুকেও দিও না। একথা বলতে না বলতেই সেখানে উপস্থিত হয় রায়হান। সে তাদের এলাকার ছেলে, বয়সে তার থেকে 3 বছরের বড়। সে দৌড়ে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, শীতল, তোমাদের বাসায় বোম ব্লাস্ট হয়েছে। কিভাবে কি বলতে পারছি না, তবে শিশির ভাইকে কিছুক্ষণ আগে আমি বাসায় ঢুকতে দেখেছি। জানি না ভাইয়ের এখন কি অবস্থা। আশেপাশের সবাই পানি দিয়েও আগুন নিভাতে পারছি না। তুমি জলদি চলো। রায়হানের কথা শুনে শুদ্ধর বলা একটা কথা শীতলের মনে পড়ল। শুদ্ধ তাকে বলেছিল, কেউ যদি কখনো গিয়ে বলে ওর বাবা ভাই অথবা শুদ্ধ বিপদে আছে অথবা মারাত্মক কিছু ঘটেছে, কথা শুনে ভুলেও যেন সঙ্গে সঙ্গে ছুটে না যায়। দেখা যাবে বিপদের কথা শুনে ছুটে যাওয়া তার জন্য বিপদের কারণ হবে। অপ্রত্যাশিত ফাঁদ কিন্তু এভাবেই পাতা হয়। একথা স্মরণ হতে সে বাসায় ফোন দিল। না, কারো ফোনে কল ঢুকল না, এমনকি দারোয়ানেরও না। তারপর সে শুদ্ধকেই কল দিল, তবে বেজে বেজে কেটে গেল। শীতল কম্পিত হাতে পুনরায় কল দিতে যাবে, তখন পরিচিত এক কণ্ঠস্বর কানে ভেসে এলো, সে শীতল। শীতল তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে দেখে শুদ্ধ বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। শার্টে লেগে আছে ধুলোবালি, চোখ জোড়াতে কেমন অসহায়ত্বের ছাপ। তাকে এভাবে দেখে শীতল এগিয়ে গিয়ে কিছু বলার আগেই শুদ্ধ তার হাত ধরে সামনে এগোতে থাকল। শীতল একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু শুদ্ধ নিরুত্তর। শীতল আর নিজেকে সামলাতে না পেরে হাঁটা বন্ধ করে তেজি স্বরে বলল, কি হয়েছে বলছে না কেন আমায়? বাসায় যাব, হাত ছাড়ুন। ধ্বংসস্তূপ না দেখলেই নয়। মানে মানে তোমার বাবা মা সহ বাসাটা আর নেই, সেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিশিরকেও খুঁজে পাইনি আমি, অথচ তাকে বাসাতে ঢুকিয়ে ফ্ল্যাটের চাবিটা নিয়ে দোতলায় কেবল উঠেছি। এর মধ্যে যা ঘটার ঘটে গেছে। এখন তুইও সেভ না এখানে, প্লিজ শীতল, আর কথা বাড়াস না, আমার সঙ্গে চল। শীতল আর বাক্য ব্যয় না করে উল্টো ঘুরে দৌড় দেওয়ার আগেই শুদ্ধ তাকে ধরে ফেলল। শীতলকে এক হাতে ধরে অন্য হাতে পকেট থেকে রুমাল বের করে নাকে চেপে ধরে বিড়বিড় করে বলল, সরি রে, সজ্ঞানে তোকে বিপদে ফেলতে পারলাম না। এই বিষাক্ত শহর তোর আর আমার জন্য নয়। চল ফিরে যাই নতুন এক বসন্তের রঙিন শহরে, যেখানকার বসন্তরা রক্ত ঝরায় না, প্রিয়জনকে কেড়ে নেয় না।
এ কথা বলে শুদ্ধ নিজের মুখে মাস্ক লাগিয়ে শীতলের মুখেও একটা মাস্ক পরিয়ে দিল। তারপর শীতলকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসল। তারপর রওনা হলো মিঠাপুকুর গ্রামের উদ্দেশ্যে। শীতলের বাবা শখ করে বাসার নাম রেখেছিল স্বপ্নগাথা। অনেক কষ্টের পর স্বপ্নের বাসাটা গড়তে পেরেছিলেন বিধায় এমন নামকরণ করেছিলেন। কিন্তু স্বপ্নগাথার এমন পরিণত হবে ওনাদের কারো কল্পনাতেই ছিল না। কে জানতো কেউ এত নিষ্ঠুরভাবে ক্ষোভ মেটাবে স্বপ্নগাথার ওপর। ইস, এখন সেদিকে তাকালে বুকটা হু হু করে ওঠে। ক্ষণিকের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেছে ওনাদের সুখপূর্ণ বাসাটা। সেই সঙ্গে কিছু স্মৃতিকে পুড়িয়েছে নির্মমভাবে। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন লিভালেও মানুষের চিহ্ন খুঁজে পায়নি। সবকিছু পুড়ে কয়লা হয়ে গেছে। বোঝার উপায় নয় এখানে মানুষ বসবাস করত। শীতলের মায়ের নিজের হাতের গড়া সাজানো সবকিছু কয়লাতে পরিণত হয়েছে। শখে গড়া কোনো কিছুই আর অবশিষ্ট নেই। ধারণা করা যাচ্ছে বোম বাসার ভেতরে ছিল, আর সেটা স্বেচ্ছায় বা অনিচ্ছায় ফাটানো হয়েছে। নয়তো রিস্ক নিয়ে এসব বাসায় কেন রাখবে? মুখ্য কথা কে রেখেছে? শীতল, নাকি শিশির, নাকি শীতলের বাবা মা? এছাড়া ওদের বাসায় আনাগোনা বেশি সেই ছেলেটার কাজও হতে পারে। মনের ক্ষোভ মেটাতে সে করতেও পারে। তাছাড়া বন্ধুরূপে শুভাকাঙ্ক্ষীরাই ক্ষতি কারণ হয়। হতে পারে তারই কাজেটা। আশেপাশের চেনা অচেনা মানুষ ভিড় জমিয়েছে পোড়া বাসার সামনে। দোতলা বিশিষ্ট বাসা এখন ধ্বংসস্তূপ। এখন পোড়া বাসার সামনে কেউ লাইভ করছে, কেউ বা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে মন পড়া ক্যাপশনও জুড়ে দিচ্ছে। অথবা কেউ আফসোস করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এছাড়া আর কি করার আছে? শুদ্ধ শীতলের মাথাটা বুকের সঙ্গে চেপে ধরে বাইরে তাকিয়ে আছে। শাসা করে গাড়ি চলছে মিঠাপুকুরের বিপরীত পথে। তাদের গ্রামে যাওয়ার কথা থাকলেও এখন যাচ্ছে না। খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে শুদ্ধ। কারণ এই পরিস্থিতিতে গ্রামে যাওয়া মানেও পরিবারকে বিপদে ফেলা। ভাবনার সেট ঘটিয়ে শুদ্ধ গাড়ি থামিয়ে শীতলের মাথাটা আস্তে করে সিটে হেলিয়ে দিল। তারপর আশেপাশে নজর বুলিয়ে বের হয়ে রাস্তা পার হতেই মোটা বটগাছের পেছন থেকে শিশির ওর বাবা মাকে নিয়ে বেরিয়ে আসলো। ওরা তিনজনে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছেন। তবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেকটা মূর্ছে পড়েছেন। শুদ্ধকে দেখেই শীতলের মা ডুকরে কেঁদে ফেললেন। শুদ্ধ ওনাকে জড়িয়ে ধরে মাথায় চুমুকে কাঁধ জড়িয়ে ধরে গাড়িতে নিয়ে গিয়ে বসালো। সে ভীষণ ভালোবাসে, সম্মান করে এই মানুষগুলোকে। ওনাদেরকে এমত অবস্থায় দেখে তারও প্রচণ্ড কষ্ট হচ্ছে। তবে কিছু করার নেই, এই তিক্ত পরিস্থিতি কাটিয়ে উঠতেই হবে। এখন শিশির তার বাবা মাকে ধরে বসিয়ে সেও বসল পেছনের সিটে। কারো মুখে রা শব্দ নেই। সকলেরই কিছুক্ষণ আগের ঘটনায় বাকশক্তি লোপ পেয়েছে। সেকেন্ডের ব্যবধানে আজ 3টে জীবন নিঃশেষ হয়ে যেত যদি না শুধু ব্যাপারখানা ঘূর্ণাক্ষরে টের না পেত। শিশির মাকে শক্ত করে জড়িয়ে ধরে নীরবে অশ্রু ঝরাচ্ছে। যদি এদিক ওদিক হতো তাহলে বাবা মাকে চিরতরের জন্য হারিয়ে ফেলত। তখন শুদ্ধ বলল, তোর ফোনটা ফেলে দে শিশির। কেন? ট্যাগ করতে পারে। এত কিছুর পরেও সন্দেহ করবে কি? সাবধানের মার নেই। তাছাড়া আমাকেও ফলো করছিল। মিঠু সব সামলে নিয়েছে। এখন আমরা কোথায় যাচ্ছি? চট্টগ্রামে। তোরা এখন থেকে সেখানে থাকবি, তোর নানুর দেওয়া ফ্ল্যাটে। আলাদা করে তোর আর আমার বলে কখনো কিছু ছিল না শিশির। তাই নখরা বন্ধ করে ভুলে যা ওটা কার ফ্ল্যাট। আর আমরা থাকবো মানে? তুই থাকবি না? না, আমি কিছুদিন গ্রামে ঢাকাতে ফিরে যাব। কার কার বুকের পাটা বেড়েছি দেখতে হবে না? তাছাড়া আমি থাকলে তোদের নিয়ে ডাউট করতে পারে, রিক্স হয়ে যাবে না? হলে হোক, তবুও এর শেষ দেখেই ছাড়ব। আচ্ছা শীতল, উঠছে না কেন? ঘুমাচ্ছে ঘুমাক, নয়তো বকবক করে কান মাথা খেয়ে ফেলবে। তাও ঠিক। একথা বলে শিশির সত্যি সত্যি ওর হাতের ফোনটা জঙ্গলের দিকে ছুঁড়ে মারল। সে এখনো ঘোরের মধ্যে আছে। মুখ্য কথা বিশ্বাসই হচ্ছে না তাদের সবুজ স্যার তাদের সঙ্গে এমন নোংরা গেম খেলবে। উনি মিশনের নামে পাঠিয়ে ওদেরকে মারার পরিকল্পনা করেছিলেন, হয়তো পূর্বের রাগের বশে। কিন্তু সেই সমস্যা তো সমাধান হয়ে গেছে। তারপরেও উনি এ কাজ কেন করলেন? প্রায় 6 মাস আগে শিশির একজনকে মাদকসহ পুলিশের নিকট হস্তান্তর করেছিল। ছেলেরা স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের কাছে নেশাদ্রব্য বিক্রি করত। আর সেও ছিল ড্যাশ কলেজের ছাত্র, আর সম্পর্কে সবুজ স্যারের ভাইয়ের ছেলে। তাকে পুলিশ ধরাতে উনি বারংবার বলেছিল কেসটা সেখানে নিষ্পত্তি করতে। কিন্তু সেই ছেলে ছিল প্রচুর বেদব। চাচার দাপটে পুলিশকেও জানো তাই বলে অপমান করেছিল। পরে পুলিশ রেগে এমনভাবে কেস সাজিয়েছিল যে তার কারাদণ্ড হয়েছে। সেই আগে গতরাতে উনি লোডশেডিং করে শিশিরের বাসাতে লোক ঢুকিয়ে বোম সেট করে রাখেন।
নেহাত গোপন সূত্রে তাদের একজন লোক শুদ্ধকে আকার ইঙ্গিতে বমির কথা আগেই জানিয়েছিল। নয়তো শিশির শুদ্ধর কোথাও কিছু করার থাকতো না। তবে এই কথা জানার পরপরই শুদ্ধ ফোনে শীতলের বাবা মাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। ততক্ষণে শীতল ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিল এবং এর আধা ঘন্টা পর ওর থন্তদন্ত হয়ে বাসায় পৌঁছায়। কেউ যাতে সন্দেহ না করে তাই শিশির বাসায় ঢুকে সঙ্গে সঙ্গে বাগানের প্রাচীর টপকে বেরিয়ে যায় আর শুদ্ধর ফ্ল্যাটে যাওয়ার জন্য বিল্ডিংয়ের কাছে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পরপর দুটো বোম ব্লাস্ট হয়। সেই সঙ্গে চোখের পলকে ধ্বংস হয়ে যায় স্বপ্ন গাথা নামের খুব শখের বাসাটা। তারপর পরিকল্পনা মাফিক শিশির তার বাবা মাকে নিয়ে গা ঢাকা দিয়ে লুকিয়ে পড়ে আর শুদ্ধ প্রচণ্ড ভয় পাওয়ার ভান ধরে নিজে বিধ্বস্ত অবস্থা করে শীতলকে নিয়ে বেরিয়ে পড়ে, যেন ভয়ে শহরমুখ হবে না ভেবে পালাচ্ছে। তখন শীতল চোখ টিপটপ করে তাকে নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করল। চোখের পাতা ঝাঁপিয়ে শুদ্ধকে দেখে পেছনে তাকালো। দেখে ওর বাবা মা ভাইসহ সবাই ঠিক আছেন, সুস্থ অবস্থায় বসে ঘুমাচ্ছেন। ওদের গাড়িটা চলছে হাইওয়ের ওপর দিয়ে। শীতল নিজের হাতে নিজে চিমটি কেটে ব্যথা পেয়ে মুখ ভর্তি হাসল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে সব চিন্তা ছুড়ে দিল পিচ ঢালা রাস্তায়। তার বাবা মা ভাই ভালো আছেন, সুস্থ আছেন, এই ঢের। শুদ্ধ তখন আর চোখে তার কাণ্ডকানা দেখে পানি এগিয়ে দিয়ে বলল, রায়হান তোর সঙ্গে প্রাণ করেছিল। তবে সত্যি সত্যি বোম ব্লাস্ট হয়েছে পাশের বাসায়। সেই আছে তোদের বাসার বেশ ক্ষতি হয়েছে। বাসাটা ঠিক না করা অবধি চট্টগ্রামেই থাকবি তোরা। আশেপাশের জায়গাগুলো ঘুরবি, মনও ভালো হবে। তোর বাবা মায়ের গড়া শখের বাসাটা ক্ষতি হয়েছে দেখে ওনারা ভীষণ কষ্ট পাচ্ছিলেন, তাই আমি এ প্রস্তাব দিয়েছি। তুই যেন বারবার এসব কথা বলে ওনাদের মন খারাপ করে দিস না। তোর তো আবার মাথাতে ঘিলু বলে কিছুই নেই, তা আগেই জানিয়ে দিলাম। শীতল হাসি হাসি মুখে সম্মতিসূচক মাথা নেড়ে শুদ্ধই পানে তাকিয়ে রইল। সেকেন্ড, মিনিট কেটে ঘন্টা পেরিয়ে গেলেও তার দেখার শেষ হলো না। শুদ্ধও কিছু বলছে না, এক মনের সামনে দৃষ্টি রেখে ড্রাইভ করছে সে। তখন শীতল শুদ্ধর বাহাত খোঁচা মেরে ইশারা ক্ষুদা পেয়েছে বোঝালো। শুদ্ধ তার ইশারা বুঝে জানালো সামনে থামাবে। কিছু দূর গিয়ে সকলে নেমে ফ্রেশ হয়ে খেয়ে নিল। শিশির এবার ড্রাইভিং সিটে বসলো আর শুদ্ধ তার পাশের সিটে, আর শীতল বাবা মায়ের মাঝের সিটে। এভাবে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে তারা গভীর রাতে চট্টগ্রামে পৌঁছালো। তারপর সকলেই যে যার পছন্দ মতো রুম বেছে কোনো মতে ফ্রেশ হয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। আজ খুব ধকল গেছে তাদের ওপর দিয়ে। পরের দিন সকালে শুদ্ধ যতটুকু পারে সবকিছুর ব্যবস্থাও করে দিল যাতে ওনাদের সমস্যা না হয়। তারপর সকালের নাস্তা প্রস্তাব রাখল, আঙ্কেল আমি শীতলকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। এ কথার জবাবে শিশিরের বাবা কিছু বলার আগেই শিশির বলে উঠল, আমি আমার বোনকে এভাবে ছাড়তে পারবো না শুদ্ধ। তুই বন্ধুরূপী ভাই হলেও আম্মু ভিডিও কলে কথা বলবে, নে ফোন ধর। ফোন কোথায় পেলি? দারণকে দিয়ে ব্যবস্থা করেছি। এ কথা বলে শুদ্ধ উঠে রুমে চলে গেল। তখন শুদ্ধর মা মৃদুস্বরে সালাম দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। শীতলের বাবা মা সালামের জবাব দিয়ে বিনয়ীভাবে কুশল বিনিময় করলেন। ততক্ষণে শিশির শীতলকে রুমে পাঠিয়ে দিয়েছে। মেয়েটা যাবে না, তবুও জোর করে শিশিরটাকে সরিয়েছে। এদিকে বড়রা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে তৃপ্তির হাসি হাসলেন। শিশির তখন শুদ্ধকে ডেকে ফোনটা ধরিয়ে দিয়ে স্থান ত্যাগ করল, কারণ শুদ্ধর মা শুদ্ধর সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন। শুদ্ধ ফোন ধরতেই মমতাময়ী মায়ের মুখখানা স্ক্রিনে ভাসতে দেখে হাসল। এই একজন নারীকে সে কখনো ফাঁকি দিতে পারে না, মিথ্যা বলতে পারে না। না বলতেই উনি কিভাবে যেন সব বুঝে যান। ঠিক এই কারণেই যে কোনো সমস্যায় পড়লে সর্বপ্রথম স্মরণ করে তার মাকে। তখন আপনা আপনি একটা সমাধান খুঁজে পায় সে, যেমন গতরাতে পেয়েছে। ছেলের মুখে প্রশান্তির হাসি দেখে তখন মা বললেন, বউকে নিয়ে এসো, আমি অপেক্ষায় আছি। আব্বা যান। শুদ্ধ এসে মাথা নাড়িয়ে নিঃশব্দে হাসল। তারপর বাসার সকলের খোঁজ নিয়ে ফোন রাখতেই কলারে টান পড়ল। সে ভ্রুকুচকে তাকাতে দেখে শীতল রাগে নেত্রে তাকিয়ে আছে। সমান সমান হতে না পেরে কলার ধরতে তার কষ্টই হচ্ছে। কলার থেকে শীতলের হাত সরাতে গেলে শীতল বলল, আপনার মা কাকে নিয়ে যেতে বললেন? আমার বউকে। আপনি বিয়ে করতে পারেন না শুদ্ধ ভাই? কেন পারবো না? কারণ আমি আপনাকে ভালোবাসি। তো আমি কি করতে পারি? বিয়ে করলে আমাকে বিয়ে করবেন আপনি, অন্য কাউকে নয়। তোর মাথায় না আছে ঘিলু আর না বুদ্ধির ছিটে ফোটা। এছাড়াও আমি আমার বউকে ভীষণ ভালোবাসবো।
আমি যতকাল বেঁচে থাকব তার জন্য ভালোবাসার কমতি রাখব না। ভালোবাসা কাকে বলে প্রতিনিয়ত প্রতিটা ক্ষণে একটু একটু করে বোঝাবো। তুই তো সাধারণ কথা বুঝিস না, তাহলে বল তোকে ভালোবাসা কিভাবে বোঝাবো? বুদ্ধি তো নেই। এখন সর, বউ খুঁজতে বের হতে হবে আমার। তা কোথায় বউ খুঁজতে যাবেন শুনি? এখানকার পথে ঘাটে চিপায় চাপায় নাকি সুন্দর সুন্দর বউ পড়ে থাকে? যাই, গিয়ে ডজন খানিক তুলে আনি। ডজন খানিক কম হয়ে গেল নাকি? আরো আনতে বলছিস? 1000 টাকে আনুন, তবে একটা শর্তই জারি থাকবে। কি শর্ত? আমার শুদ্ধর ভাগ আমি কাউকে দিব না, মানে দিব না। দিনেও তো নাই, রাতের কথা ভাবতেও আনতে চাচ্ছি না। কি আশ্চর্য! তোর শুদ্ধ কবে হলাম? আপনি হননি, তবে আমি মনে মনে করে নিয়েছি। একটু তো লজ্জা কর। আমি তোর ভাইয়ের বন্ধু, সেসব হিসাব কাটাকাটি। আমি শুধু জানি আপনি আমার মনের মানুষ, প্রাণের মানুষ, যার সঙ্গে হাসতে চাই, বাঁচতেও চাই, বুক ফুলিয়ে গর্ব সমেত বলতে চাই সে আমার। এ কথা শুনে শুদ্ধর নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন শীতল তার বেনুনিটা নাড়াচাড়া করে মুখ ভর্তি হাসল, যেন এ কথা বলে পুণ্যের কাজ করে ফেলেছে। আর সে পুণ্যের চোটে ওর জীবনখানাও ধন্য হয়ে গেছে। তবে শুদ্ধ নিরুত্তর থেকে রুম থেকে বেরিয়ে গেল। কিছু কিছু উত্তর মুখে নয়, কাজে করে দেখানো উচিত। মুখে তো অনেক কিছুই বলা যায়, সে না হয় কাজের করে দেখা। অতপর ঘণ্টা দুয়েকের মধ্যে বিয়ের ব্যবস্থা করে শীতলের জন্য শাড়ি এবং গয়না নিয়ে সে ফ্ল্যাটে ফিরল। শীতল ততক্ষণে জেনে গেছে কি ঘটতে যাচ্ছে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মায়ের হাত ধরে চুপ করে বসে আছে। আর তার মা তাকে কিছু উপদেশ দিচ্ছেন, যে উপদেশগুলোই সে মন দিয়ে শুনছে। একটু পরে শিশির এসে শাড়ি গয়না দিয়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসতে বলল। তারপর দ্রুত পায়ে প্রস্থান করল সে। শীতলের মা নিজে মেয়েকে তৈরি করে সঙ্গে করে নিয়ে গেলেন ড্রয়িং রুমে। সেখানে শুদ্ধ, শিশির, শীতলের বাবা মা সহ মসজিদের ইমাম কাজী বসে আছেন। কাজী আপাতত লেখালেখিতে ব্যস্ত। শুদ্ধর মা ভিডিও কলের মাধ্যমে উপস্থিত হয়েছেন। তখন উনি শীতলকে নববধূর সাজে দেখে বিনয়ী করে হেসে বললেন, মাশাল্লাহ, আমার আম্মাজানকে খুব মিষ্টি দেখাচ্ছে। ওনার কথায় শীতল লাজুক হেসে সকলের উদ্দেশ্যে সালাম দিল। উপস্থিত সকলেই সালামের উত্তর দিয়ে বিয়ের কাজ সম্পন্ন করতে উদ্যত হলেন। কাজীও লেখালেখি পর্ব সমাপ্ত করে বিয়ের প্রক্রিয়া শুরু করলেন। অতপর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শুদ্ধর সঙ্গে শীতলের বিয়ে সম্পন্ন করা হলো। দোয়া করে মিষ্টিমুখ করে কাজের সঙ্গে ইমাম বিদায় নিলেন। শুদ্ধর আম্মু টুকটাক কথা বলে কল কাটলেন। হঠাৎ শুদ্ধর সঙ্গে শিশিরের চোখাচোখি হয়ে গেল। শিশিরের চোখে পানি দেখিয়ে শুদ্ধ ভ্রুকুচকে বলল, শীতল এখানেই থাক, তবুও কাঁদিস না। শুদ্ধর কথা শুনে শিশির কনিষ্ঠ আঙ্গুলের চোখের কোনামুচি হাসল, তবে বাবা মার সামনে কিছু বলল না। তখন শীতলের আম্মু শীতলকে নিয়ে পাশে রুমে গেলেন। একটু পরে ওরা বের হয়ে যাবে, কিছু জিনিস গোছগাছ করতে হবে। শীতলের বাবাও চোখ মুছে উঠে চলে গেলেন নিজের বরাদ্দকৃত রুমে। ওনার একমাত্র মেয়ের বিয়ে উনি এভাবে দিতে চাননি, কিন্তু পরিস্থিতি বাধ্য করল। তাছাড়া শুদ্ধর সঙ্গে শীতলের বিয়ের কথা পাকাপাকি করা ছিল। শিশির নিজে প্রস্তাব দিয়েছিল শীতলকে বিয়ে করার জন্য। তার মনে হয়েছে শুদ্ধ পারবে তার বোনকে ভালো রাখতে, সুখে রাখতে। পরে শুদ্ধ তার মাকে জানানোর পরে উনি বিয়ের কথা পাকাপোক্ত করেন এবং জানান সামনের বসন্তে ওদের 4 হাত এক করবেন। এরপর থেকেই শুদ্ধ শীতলদের বাসাতে আসা যাওয়া শুরু করেছিল। নতুবা সে ভুলেও শিশিরের বাসায় যেত না। এর কারণ, তাদের এক বন্ধু অন্য এক বন্ধুর বোনকে পালিয়ে বিয়ে করেছিল। এতে ওদের বন্ধুত্বে ফাটল ধরেছিল। এখন তারা একে অপরের চোখের বিষ। তাদের মাঝে সম্পর্ক ছিল, এটাও তারা মানতে নারাজ। কারো সঙ্গে কারো দেখা হলেও কথা তো দূরে, দৃষ্টি মেলে তাকায় না। তাছাড়া শুদ্ধ শীতলের কথা শিশিরের মুখে অনেক শুনেছে। সে সঙ্গে সতর্ক হয়ে গিয়েছিল, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাদের বন্ধুত্বে ফাটল ধরে। তবে শিশির ব্যাপারটা খেয়াল করে হঠাৎই বলে ফেলেছিল, শীতলকে বিয়ে করবি? কি, পাগল হয়েছিস তুই? মোটেও না। তা হয় না শিশির, আমার জন্য শীতলকে বোনের নজরে দেখতি, এখন থেকে না হয় বউয়ের নজরে দেখবি। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ জানতে পারি? কারণ আমার বোন তোর কাছে ভালো থাকবে, এত বিশ্বাস। আমার কাছে বন্ধু মানে কলিজায় স্থান দেওয়া ব্যক্তি, তোকে তাই দিয়েছি। তাছাড়া শীতলের জন্য ছেলের অভাব হবে না। তারপরে রিস্ক নিতে চাচ্ছি না। আমি শীতলকে সেভাবে ভাবতে পারবো না, কারণ তোরই মতো আমিও তাকে ছোট বোন ভাবি। তুই সম্বোধন করি তাকে, হঠাৎ বইয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করার সঙ্গে সঙ্গে তোদের সম্পর্কের ধারা বদলাবে।
সম্বোধনে পরিবর্তন আসবে। ততদিন মনে মনে প্রস্তুতি নিয়ে রাখ। তুই কে তুমি করার। এসব মজা আমার পছন্দ হচ্ছে না শিশির। আমার কলিজার বোনটা মজা করার জিনিস নয়। সেটা তোর থেকে ভালো কেউ জানে না। আমি যা বলছি ভেবেই বলছি। আর শোন, সমস্যা থাকলেও শুনছি না। বন্ধুত্বের দাবিতে আমি শীতলকে তোর জন্য চোজ করলাম। এখন তুই প্রমাণ দে আমার কথা তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে সিদ্ধান্ত বদলাবি না তো? মনে হবে না তো ভুল সিদ্ধান্ত নিয়েছিস? কখনো না। তবে তোর থেকে যদি প্রতারিত হয়, তবে জীবিত মুখে আর বোনের সামনে দাঁড়াবো না। ওয়াদা করলাম। একথা শুনে শুদ্ধ জবাবে কিছু বলতে পারিনি। তাছাড়া কেউ তার জীবনেও নেই। বিয়ের আগে প্রেম জিনিসটা তার ভীষণ অপছন্দের। কারো কারো প্রেম পরিণতি স্বচক্ষে দেখেছেও। তাছাড়া তার মা একটা কথা সবসময় মনে করিয়ে দেন, আব্বাজান, তুমি যেমন সঙ্গী পাবে তেমন। ঠিক এক কথা সর্বদা তার কর্ণগহ্বরে বাজতে থাকে। শিশিরও সেদিনের পর সেই কথা তুলেছিল না, সময় দিয়েছিল ভাবতে। পরে হঠাৎ শুদ্ধর মা ওদের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে পাকা কথা দিয়ে এসেছেন। তবে শিশিরই সবাইকে নিষেধ করেছিল শীতলকে ব্যাপারটা না জানাতে। দায়িত্ব নিয়েছিল পরে শীতলকে সে নিজে বুঝিয়ে ফেলবে। যদি তখন শীতল শুদ্ধকে তেমনভাবে চিনত না, জানত না। শিশিরের কাছে শুদ্ধ নামে শুধু নানান গল্প শুনত। তারপর বিয়ে ঠিকঠাক হওয়ার পর সে শুদ্ধকে সরাসরি দেখেছে, অজান্তেই প্রেমেও পড়েছে। এমনকি নিজেও প্রেমের প্রস্তাবও দিয়েছে শুদ্ধকে। ফলস্বরূপ শুদ্ধ তাকে কান ধরিয়েছে। এখন ড্রয়িং রুম ফাঁকা দেখিয়ে শিশির মুখ খুলল। শীতলের সমস্ত দায়িত্ব তোকে দিয়ে নিজেকে ভীষণ হালকা লাগছে। বোনের চোখের ভাষা পড়তে পারি বিধায় আর দেরি করলাম না। তাছাড়া আমি জানি আমার বোন তোর কাছে নিরাপদে থাকবে। এ কথা বলে শিশির শুদ্ধকে বুকে জড়িয়ে ধরল। তারপর দুই বন্ধু বসে মিষ্টি খেতে খেতে কিছু নিয়ে আলোচনা করল। খানিকক্ষণ পরেই শুদ্ধ সময় দেখে শিশিরকে জানালো ওদের এবার বের হওয়া উচিত, নয়তো মিঠাপুকুর পৌঁছাতে রাত হয়ে যাবে। একথা শুনে শিশির তার মাকে ডেকে শীতলকে বিদায় দেওয়ার কথা জানালো। তারপর চোখ মুছে মুখে হাসি নিয়ে সকলে শীতলকে বিদায় দিল। শুদ্ধ আর না দাঁড়িয়ে তাৎক্ষণিক শীতলকে নিয়ে রওনা দিল মিঠাপুকুরের পথে। বাসে পাশাপাশি সিটে বসে আসে দুজন। শীতল বাইরে দৃষ্টি নিক্ষেপ করে আকাশপানে তাকিয়ে আছে। তার কেন জানি সুখে সুখী অনুভব করছে। মনে হচ্ছে প্রিয় মানুষটাকে হঠাৎ করে নিজের করে পাওয়ার মতো সুখ আর কোনো কিছুতেই নেই। এই সুখ হৃদয়ে একগুচ্ছ প্রশান্তি এনে দিয়েছে। অসীম সুখের মনে খুশির বান ডেকেছে। এসব ভেবে সে শুদ্ধকে মৃদুস্বরে বলল, এই যে শুদ্ধ পুরুষ, এবার আপনার কি হবে? হুম, কি আর হবে? বউ হয়েছে, বাসর হবে, তারপর বাচ্চা কাচ্চা। শুদ্ধ পুরুষ চিন্তা ও ভাবনাকে এবার শুদ্ধ করুন। শুদ্ধ এবার ঠোঁটে কোণে দুষ্টু হাসি রেখা টেনে শীতলের কানে কানে বলল, পৃথিবীর কোনো পুরুষই তার বইয়ের কাছে শুদ্ধ থাকে না। আমি ওর ব্যতিক্রম হব না। শুদ্ধর কথা শুনে শীতলের চোখ বড় বড় হয়ে গেল। বিয়ের রেশ কাটতে না কাটতে এত পরিবর্তন! শীতলের মুখভঙ্গি দেখে শুদ্ধ মনে মনে হাসছে। দীর্ঘ পথটা যেতে যেতে বউকে রাগিয়ে দিলে মন্দ হয় না। ঝগড়া করতে করতে না হয় শুরু হোক এই দীর্ঘ পথ। শীতল শুদ্ধর ভাবনা আন্দাজ করে ভ্রুকুচকে তাকিয়ে রইল। তারপর কিছু একটা ভেবে জানালার বাইরে তাকিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। বসন্তের আগমনে প্রকৃতির নতুন রূপে সেজেছে। থোকায় থোকায় কৃষ্ণচূড়া ও রাধাচূড়া জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। বাস দ্রুতগতিতে চলার কারণে বাতাসে এলোমেলো করে দিচ্ছে শোলসহ শাড়ির আঁচল। অবাধ্য হয়ে সেটা আষ্টে পড়ছে শুদ্ধর মুখে। শীতল সেটা দেখেও না দেখার ভান ধরে চুপ করে বসে আছে। শুদ্ধ এবার শীতলকে সরিয়ে জানালাটা টেনে অর্ধেক বন্ধ করে দিল। এবার বাতাসটা কম লাগছে, নয়তো তীব্র বাতাসের গতিতে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। তার এহীন কাজে শীতল মুখ ভার করে বলল, গ্রামে থাকতে হবে কতদিন? যতদিন না তোমাদের বাসাটা ঠিকঠাক হয়। শীতল খেয়াল করল শুদ্ধ তুমি করে সম্বোধন করছে। বাড়ি যাচ্ছে। সকলের সামনে তুই করে বলার দৃষ্টিকটুতাই বোধ হয়। তবে এই সুযোগে তার সম্বোধনেরও পরিবর্তন আনলে মন্দ হয় না। একথা ভেবে শীতল মুখ ভর্তি হেসে বলল, তোমার পরিবারে মার বোন ছাড়া আর কে কে আছে? যদিও ভাই একদিন বলেছিল, তবে এখন মনে পড়ছে না। তার আগে তোমার গোবর ভরা মাথায় এটা গেঁথে নাও, বাড়ি গিয়ে আমাকে ভুলেও শুদ্ধ ভাই ডাকবে না, নয়তো আম্মু ভীষণ রাগ করবে। আপনার আম্মু ভীষণ রাগী, তাই না? হুম, একবারে কেউ কিছু করলে ভীষণ রেগে যান। তাই তোমাকে যতটুকু বলবে তুমি ততটুকুই করবা। আচ্ছা। এভাবে অনেকক্ষণ গল্প করে ঘুমিয়ে খেয়ে তারা মিঠাপুকুর পৌঁছালো। তখন বাজে রাত 8:30। শুদ্ধর মা একজন ভ্যানওয়ালাকে ঠিক করে রেখেছেন শুদ্ধদের আনার জন্য, নয়তো এখন কোনো গাড়ি ঘোড়া পাবেন না তারা। এমনিতেই গ্রাম, তার উপরে রাত 8টা। আর গ্রামে রাত 8টা মানে অনেক রাত।
ভ্যানলা এখন দাঁড়িয়ে শুদ্ধর অপেক্ষায়। একটু পরে বাস থেমে শুদ্ধদের নামতে দেখে ভ্যানলা এগিয়ে গেলেন। শুদ্ধ ওনাকে দেখে কুশল বিনিময় করে পা বাড়ালো ভ্যানের দিকে। শীতলও তাকে অনুসরণ করে গিয়ে দাঁড়ালো ভ্যানের পাশে। তারপর শুদ্ধর বলার আগেই সে ধপ করে ভ্যানে বসে পা দোলাতে লাগলো। এর আগে ভ্যানে ওঠেনি তা নয়, তবে অনেকদিন পর ভ্যানে চড়তে পেরে মন্দ লাগছে না। দুজন বসলে ভ্যানলা চলল শুদ্ধদের বাড়ির দিকে। চারদিকে অন্ধকার দেখে শীতল সরে গিয়ে শুদ্ধর গা ঘেঁষে বসল। কোথাও হয়তো শিয়াল নয়তো কুকুর মারামারি করে উচ্চ শব্দে ডাকছে। ঘুটঘুটে অন্ধকারে ভয়ও লাগছে। একটু পর বড় বড় পুকুর পার হতে হচ্ছে। কেমন যেন গা ছমছমে রাস্তাঘাট। এদিকে ভ্যানলা গ্রামের গল্প জুড়ে দিয়েছে। শুদ্ধ ওনার কথা শুনে দু একটা জবাবও দিচ্ছে। হঠাৎ ঠান্ডা একটা হাত শীতলের আঙ্গুল স্পর্শ করল। ধীরে ধীরে আঙ্গুলের গুজে দিল তার হাতের আঙ্গুল। শীতলের হতবাক দৃষ্টি তখন তার হাতের দিকে। এই প্রথম শুদ্ধ তাকে স্বেচ্ছায় স্পর্শ করল। হয়তো এই স্পর্শে জানান দিচ্ছে, ভয় পাস না, আমি আছি। একথা ভেবে শীতল শুদ্ধর হাত শক্ত করে আঁকড়ে ধরে মৃদু হাসল। চোখ বন্ধ করে শুধু অনুভব করতে লাগলো শুদ্ধকে। একটু পরে ওরা বাড়িতে পৌঁছালো। ভ্যান গিয়ে থামলো উঠোনে লাগানো মেহেদি গাছটার পাশে। শীতল নেমে দাঁড়াতেই এক এক তরুণীর উৎফুল্ল স্বর শোনা গেল। আম্মা, ও আম্মা, ভাইয়া আয়া পড়ছে, বাইরে আহেন, লগে নতুনভাবেও আইছে। শীতল মেয়েটাকে দেখে হাসল। তাকে সে ভালো করে চেনে। এটা শুদ্ধর বড় বোন শখ। ভারী মিষ্টি মেয়েটা, শুদ্ধর মতো মুখের গড়ন। শখ ততক্ষণে দৌড়ে এসে শীতলকে ঝাপটে ধরে গদগদ হয়ে বলল, কতদিন পর তোমারই দেখলাম, তাই কেমন আছো বলো দেখি। আমি ভালো আছি, তুমি? মই সবসময় ভালো থাকি, চলো চলো ঘরে চলো। অতপর শখ শীতলকে টেনে ভেতরে নিয়ে গেল। ততক্ষণে শুদ্ধ ভাড়া মিটিয়ে ব্যাগ হাতে নিয়ে হাঁটা দিয়েছে। হঠাৎ কিছু একটা ভেবে সে দাঁড়িয়ে গেল। পকেট থেকে ফোন বের করে শিশিরের থেকে জেনে নিল ওখানকার খবরাখবর, সবটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। শিশির সবুজ স্যারের গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে জানালো এখন অবধি সব ঠিকঠাক। এবার সবুজে বুঝবে হিটলারি বুদ্ধি কাকে বলে। শিশিরের কথা শুনে শুদ্ধ ঠোঁটের কোণে হাসি ফুটল। যদি এই পরিকল্পনার মাস্টার মাইন্ড সে, শুধু এটাও জানে তার পেছনে লোক লাগানো হয়েছে, নয়তো হবে। তাই তাকেও খুব সতর্ক থাকতে হবে, নয়তো সকলেই বিপদে পড়বে। একথা ভেবে সে বলল, ডকুমেন্ট 2-3টে কপি করে রাখিস। আচ্ছা, আমি এখানে কিছুদিন থেকে তারপর ঢাকায় ফিরব। তুই ভুলেও বাইরে বের হবি না। তোর যা যা কিছু প্রয়োজন মতেই দিয়ে যাবে। এখন রাখছি আমি। হুম। একথা বলে শুদ্ধ কল কেটে ভেতরে প্রবেশ করল। শীতলকে নিয়ে বাকিরা গল্পে মজে আছে, তাই কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। শিশির বর্তমানে ঢাকায় শুদ্ধ ফ্ল্যাটে। সেখানে বসে সে সবুজের বিরুদ্ধে একটা ভিডিও তৈরি করেছে। আর মুহূর্তেই ভিডিও ভাইরাল হতে সকলের চক্ষু চড়ক গাছ। যেখানে সবুজের গুরু দায়িত্ব ছিল গোপনীয়তা বজায় রেখে অনৈতিক কাজ বন্ধ করার, সেখানে উনি টাকার বিনিময়ে অপরাধীদের সাহায্য করছে। এমনকি নিজের হাতেই ওনার স্ত্রীকে খুন করেছে। এর কারণ অবশ্যই এখনও জানা যায়নি, খুব তাড়াতাড়ি জেনে যাবে। শিশির হাতের কাজটা সেরে জানালা দিয়ে ওর বাসার দিকে তাকালো। পোড়া বাড়ি দেখে ওর বুকটা হু হু করে উঠল। খুব শীঘ্রই ওদের বাসা মেরামতের কাজ শুরু করবে সে। ওর বাবার মুখের হাসি ফুটিয়ে তুলবে। পূর্বের মতো গুছিয়ে দিবে তার মায়ের ভরা সংসার। আবার আগের মতো স্বপ্নগাথাকে সাজাবে স্বপ্ন দিয়ে। এসব ভেবে সে ফ্রেশ হওয়ার জন্য শুদ্ধ ড্রেস নিতে ওয়ার্ড্রোব খুলতে একটা ফটো ফ্রেম পেল। ফ্রেমে শীতলের ছবি বন্দি করে নিচে ছোট ছোট অক্ষরে লেখা, শ্রেয়সী। শিশির এবার শব্দ করে হেসে উঠল, কারণ এটা দেখেই সে শুদ্ধকে শীতলের বিয়ে প্রস্তাব দিয়েছিল। ঠান্ডা মাথায় সে টোপ ফেলেছিল। ভেবেছিল শুদ্ধ সহজে টোপ গিলবে, কিন্তু না, শুদ্ধ তা করেনি। বরং চতুরতার সাথে ফিরিয়ে দিয়েছে বারবার। মুখ্য কথা, শুদ্ধ প্রথমবার শীতলের ছবি দেখে মন হারিয়েছিল। এই তো সেদিনের কথা। শিশির একটা কাজে ব্যস্ত থাকায় শুদ্ধকে পাঠিয়েছিল শীতলের ফর্ম ফিল আপের টাকা জমা দিতে। শুদ্ধ সেটা করে ফিরতে না ফিরতেই শিশির পুনরায় ওকে পাঠায় পিকনিকে তোলা শীতলের ছবি বড় করে বাধাই করে আনতে। শীতল নাকি আবদার করেছে, না করলে সে প্রচুর প্যারা দিবে। একথা শুনে শুদ্ধ সরল মনে কাজটা করতে যায়। তাছাড়া শখের বশে কেনা ওর ক্যামেরাটাও সে ফেরত নিবে, নয়তো শিশির এটার দহল বেশা করে ছাড়বে। কিছুদিন আগে শিশির ক্যামেরাটা নিয়ে গিয়েছিল জরুরি কাজের কথা বলে। আজ সেটা ফিরিয়ে দিয়ে একটা ছবি দেখিয়ে যেটা বাধাই করতে হবে। শুধু বিরক্তির নজরে দেখতে গিয়ে তার নজর আটকে যায় একটা লাল ড্রেস পরা পরীর দিকে। সে আনমনে দেখতে থাকে একটার পর একটা ছবি। ধীরে ধীরে তার বিরক্তির নজর সরে ভর করে মুগ্ধতা।
সেদিনে একটা ছবি রেখে দেয় নিজের কাছে। অনেকদিন পর শিশিল ফাইল খুঁজতে গিয়ে দেখিয়ে ফেলে ছবিটা। সেদিন কিছু না বললেও পরে ধীরে ধীরে বুঝতে পারে বন্ধুর মনের কথা। তারপর এমনভাবে থাকতো যেন কিচ্ছু জানে না। দিন যায়, মাস যায়, শুদ্ধর অনুভূতিও গাঢ় হয়। এরপর হঠাৎ সে শীতলের বিয়ের প্রস্তাব রাখে শুদ্ধর কাছে। চতুর শুদ্ধ বেশ হিয়ালি করে পরে ওর মাকে জানিয়ে বিয়ে পাকাপোক্ত করে রাখে। আর বোঝায় বন্ধু ওর কথা রাখতে সে বিয়েতে রাজি। এসব মনে মনে ভেবে শিশির হেসে ফেলেই বলল, শালা, প্রেমে পড়েও এমন ভাব করতো যেন প্রেম বিরোধী সন্ন্যাসী সে। নে, তোর সন্ন্যাসীর ব্রত ভেঙে প্যারাকে ঝুলিয়ে দিয়েছি। লেও, এবার ঠেলা সামলাও। বন্ধু, এবার বুঝবা বউ কাকে বলে। হা হা হা। ওইদিকে শীতল হাত মুখ ধুতে গিয়ে কলপারে আছাড় খেয়ে খুঁটিয়ে হাঁটছে। বাম পায়ে প্রচণ্ড ব্যথাও পেয়েছে। প্রথম দিনে এসে এভাবে পড়াতে লজ্জাও পেয়েছে। শখ কোনো মতে ধরে তাকে শুদ্ধ রুমে রেখে গেল। শুদ্ধ তখন তার রুমে টান টান হয়ে শুয়েছিল। কিছুক্ষণ আগে সে রাতের খাবার শেষ করে রুমে এসেছে। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে শুদ্ধ দুচোখ দেখে শীতল দরজার কাছে দাঁড়িয়ে আছে। পরনের কামিজের শ্যাওলা লেগে আছে। শুদ্ধরা বুঝতে বাকি রইল না ঠিক কি ঘটেছে। সে অহেতুক কথা না বাড়িয়ে উঠে শীতলকে ধরে বিছানায় বসিয়ে বলল, এবার শান্তি হয়েছে? শীতল উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। পায়ের ব্যথায় সে কাবো। পরনের কামিজটারও যাচ্ছে তাই অবস্থা। তখন শুদ্ধ আরেকটা ড্রেস এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, আসি আমি, তুমি ড্রেস বদলে নাও। এ কথা বলে কয়েক পা বাড়িয়েও পুনরায় পিছু ফিরে বলল, ব্যথাযুক্ত পায়ে আমি বাসরটা সেরে ফেলব। এটাই হবে আমার কথা অমান্য করার শাস্তি। শীতল উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। পায়ের ব্যথায় সে কাবো। পরনের কামিজটারও যাচ্ছে তাই অবস্থা। তখন শুদ্ধ আরেকটা ড্রেস এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, আসছি আমি, তুমি ড্রেস বদলে নাও। এ কথা বলে কয়েক পা বাড়িয়েও পুনরায় পিছু ফিরে বলল, ব্যথাযুক্ত পায়ে আমি বাসরটা সেরে ফেলব। এটাই হবে আমার কথা অমান্য করার শাস্তি। এ কথা বলে শুদ্ধ প্রস্থান করল। আর শুদ্ধর লাগামহীন কথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। এটা কি বলল শুদ্ধ? মানুষটার মুখে কি লাগাম বলে কিছু নেই? তারপর অনেক কষ্টে উঠে পোশাক পরিবর্তন করে শুয়ে পড়ল। অদূরে একটা পেঁচার ডাক শোনা যাচ্ছে। অদ্ভুত সেই ডাক। কেমন শরীরও ছমছম করছে। ক্ষণে ক্ষণে কুকুরও ডাকছে। শীতল ভয়ের তো দৃষ্টিতে পুরো রুম চোখ বোলালো। তখনই অন্ধকারে ছেয়ে গেল রুম। পায়ের ব্যথা অগ্রাহ্য হয়ে উঠে বসতেই শুদ্ধ এসে রুমে হাজির হলো। হাতে ব্যথানাশক স্প্রে, অন্য হাতে জ্বলন্ত মোমবাতি। সে মোমবাতি টেবিলের ওপর রেখে পানির গ্লাস সহ ওষুধ এগিয়ে দিল শীতলের দিকে। শীতল ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, কিসের ওষুধ? যা ভাবছো তাই, নাও ঝটপট খাও। আপনার আম্মু যে বলল ওনার নাতি প্রয়োজন, এটা পেইন কিলার গাথি। আর কেবল আজ বিয়ে হলো, এরই মধ্যে বাচ্চার পরিকল্পনাও হয়ে গেছে। আশ্চর্য, না হওয়ার কি আছে? আমি কি আর ছোট আছি? শুদ্ধ শীতলের সঙ্গে অহেতুক বকবক না করে শুয়ে পড়ল। মেয়ে মানুষ 2 লাইন বেশি বোঝে। আর এই পাগলের মাথায় এসব কথা ঢোকানোর মানে খুঁজে পেল না সে। তখন শীতল আদরে বিড়াল ছানার মতে শুদ্ধর শরীর ঘেঁষে শুতে শুদ্ধর ফোনে কল আসলো। সে রিসিভ করে জানতে পারল সবুজের বাসার থেকে দুজন আটক অবস্থায় পাওয়া গেছে। ওরা মূলত পুলিশের হাত থেকে পালানো আসামি। এখন কর্তৃপক্ষ সবুজকে অ্যারেস্ট করেছে। সঙ্গে রিমান্ডেরও আদেশ এসেছে। আর রিমান্ডে নিয়ে সত্য কথা বের করানোর দায়িত্ব পেয়েছে শিশির। কারণ শিশিরের বেঁচে থাকার কথা জানে অফিসার সাদ্দাম আর শুদ্ধ। তারা ইচ্ছাকৃতভাবে দায়িত্বটা শিশিরকে দিয়েছে, যাতে শিশির মনের রাগ তুলতে পারে আর সবুজও ঠিকঠাক শাস্তি ভোগ করে। এসব শুনে শুদ্ধ নিঃশব্দে হাসল। তারপর কল কেটে শীতলকে শক্ত ধরে জড়িয়ে ধরে বলল, ভাবতে পারিনি এই কেসের সমাধানে তো জলদি হবে। তার আগে বলেন, আমাকে মিথ্যা বলেছেন কেন? কবে কখন মিথ্যা বলেছি? ওই যে আমাদের বাসায় বোম রাখার ঘটনাটা। টেনশন করবে তাই। টেনশনও তো ওই মুহূর্তেই করেছি। কেন বুঝবেন না আপনি? শুধু শীতলের কথা শেষ করতে না দিয়েই আঁকড়ে ধরেছি খুব শক্তভাবে। পরক্ষণে শীতল অনুভব করল তার ওষ্ঠে অন্য কারো বিচরণ। এক পুরুষালী হাতে বন্দি সে। সে প্রচণ্ড ছটফট করে ব্যর্থ হলো। তার বলা কথাগুলো গঙ্গানিতে পরিণত হলো। তবুও শুদ্ধ তাকে ছাড়ল না, বরং সে ঘড়ির মাঝে চলে গেছে। তখন দমকা বাতাস নিভিয়ে দিল জ্বলন্ত মোমবাতি। পুরো রুমে আধারে ডুবে গেল। সেই সঙ্গে বাড়ল শুদ্ধর করা পাগলামির মাত্রা। কথা নেই, শব্দ নেই, চারিদিকে নিস্তব্ধতা। শীতলও ততক্ষণে শান্ত হয়ে গেছে। প্রিয় মানুষটার স্পর্শে সে এখন পরাজিত, পরাস্ত। পরের দিন সকালে নাস্তা সেরে শীতল ব্যথামুক্ত পায়ে শখের সঙ্গে ঘুরতে বের হলো। শুদ্ধ এখনো ঘুমাচ্ছে।
তাকে খুঁচিয়েও তুলতে পারেনি। তাই শুদ্ধর আম্মু ডাকতে নিষেধ করেছে। এখন হাতে আপাতত কাজ নেই, তাই শখের সঙ্গে সে পাশের সানবাঁধানো পুকুর পাড়ে এসেছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। তখন শীতল শেষের সিঁড়িতে পানিতে পা ডুবিয়ে বসল। ঠান্ডা পানিতে শরীর শিরশির করে উঠল সারা শরীর। ঢাকার যানজটের শহর ছেড়ে অনেকদিন পর গ্রামে এসেছে। আর গ্রামের দৃশ্য মন শীতল করে দিচ্ছে। এই যেমন যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ, সব জমিতে ভিন্ন ভিন্ন ফসল লাগানো। ততক্ষণে শখও বসেছে তার পাশে, হাতে কামরাঙ্গা আর কাঁচা লবণ। শীতলের দিকে অন্য একটা এগিয়ে দিলে শীতল নিয়ে কামড় দিতেই মুখ কুঁচকে ফেলল। ভীষণ টক খেতে। তবু তারা কিছু খাওয়া থামালো না, বরং গল্পে গল্পে খেয়ে ফেলল বেশ কয়েকটা কামরাঙ্গা। একটু পরে একজন বুয়া এসে জানালো শুদ্ধ ঘুম থেকে উঠে পড়েছে। শীতল যেন নিজে গিয়ে দেখে তার কি লাগবে না লাগবে, এই আদেশ করেছে শুদ্ধর মা। একথা শুনে শীতল উঠে বাসার দিকে হাঁটা ধরল। ওর যাওয়া দেখে শখ হাসছে। এক দৌড়ে শীতল বাড়ির উঠানে গিয়ে থামল। তাকে হুড়মুড় করে ঢুকতে দেখে শুদ্ধ ভ্রুজোড়া কুঁচকে বলল, কোথায় গিয়েছিলে তুমি? পুকুর পাড়ে। কেন? এমনিতেই। আর যাবে না? আর ঘুম থেকে উঠে যেন চোখের সামনে দেখতে পাই, নয়তো খবর আছে। খাবার নিয়ে এসো, সোজা রুমে যাও, আমি আসি। শীতল মুখ ভেঙচি দিয়ে চলে গেল। শুদ্ধ ফ্রেশ হয়ে খেতে বসল। তখন প্রথম লোকমা মুখে দিতে গিয়ে শীতল ওর হাত টেনে নিজের মুখে দিল। পরপর একই ঘটনা ঘটাতে কিছু বলতে গেলে শীতলই বলল, আমি সশরীরে উপস্থিত থাকাকালীন আপনার প্লেটের সর্বপ্রথম লোকমা আমার নামে বরাদ্দকৃত থাকবে। থাকতেই হবে। কেন? থাকতেই হবে কেন? এটা আমার বউরূপী অধিকার, তাই। বুঝলাম। তা আমার পেটের ওপর পা তুলে ঘুমাও বুঝি আমার বউরূপী অধিকার? আসলে হয়ে গেছে কি? থাক, আর বলতে হবে না, বুঝেছি। এভাবে গল্পের ছলে শুদ্ধ নিজে গেল, শীতলকেও খাইয়ে দিল। তারপর গ্রামে বেশ মজা করে শীতলের দিনগুলো কাটতে লাগলো। এই যেমন শাশুড়ির সঙ্গে সঙ্গে থাকা, নানান কাজকর্মে সাহায্য করা, শখের সঙ্গে বাজি ধরে কাঁচা তেঁতুল চিবিয়ে খেয়ে ভাত খেতে না পারাতে শাশুড়ির বকা খাওয়া, সন্ধ্যার আগ মুহূর্তে শুদ্ধর সঙ্গে হাঁটতে বের হওয়া, গল্প করা, সকলের চোখ ফাঁকি দিয়ে তার আঙ্গুল স্পর্শ করা। এভাবে কেটে গেছে 1 মাস। শীতলের বাবা মা ঢাকায় শুদ্ধর ফ্ল্যাটে থেকে স্বপ্নগাথার পুনরায় নতুন করে তৈরি করছেন। পুনরায় সেখানে পূর্বের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্বপ্ন গাথা নামক সুখপূর্ণ বাড়িটি। 2-1-এর মধ্যে ওনারা সেখানে চলে যাবে। আবার গড়ে উঠবে শীতলের মায়ের সোনার সংসার। ওদিকে শিশির সবুজকে রিমান্ডে নিয়েছিল মন মতো করেই। সবুজের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেই সঙ্গে উন্মোচন হয়েছে সবুজ নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে মেরেছে। কারণ তার স্ত্রী তাকে পাপ কাজ থেকে বিরত থাকতে বলতো, বারবার ঘ্যান ঘ্যান করতো নামাজ আদায়ের জন্য। হ্যান্ডসাম লুক ছেড়ে বলতো গায়াদের মতন দাড়ি রাখতে, মার্জিত হতে। আসলে কি এসব হাই সোসাইটির সঙ্গে যায়? মোটেও না। আর ওনার স্ত্রী ছিলেন পরহেজগার মানুষ। স্বামীর পাপ উনি মানতে পারতেন না। এত মার খেয়েও উনি হার মানতেন না, বরং হাদিস শোনাতে যেতেন, ভালো মন্দের পার্থক্য বোঝাতে গালাগালি শুনতেন। এছাড়াও প্রতিদিন স্বামীর আনা ঘুষের টাকা দেখে ঝরঝর করে কেঁদে ফেলতেন। মোনাজাতে বসে কান্নাকাটি করতেন, মৃত্যুকে স্মরণ করার কথাও বলতেন। কিন্তু সবুজ এসবে বিরক্ত হতেন, ভীষণ বিরক্ত। অবশেষে নেশা করে মেরে ফেলেন ওনার স্ত্রীকে। হয়তো একদিন বুঝবেনও উনি ভুলকে ফুল ভেবে কত বড় ক্ষতি করেছেন। দেখতে দেখতে দিন গেল, মাস গেল। গত বছরের বসন্তকে পার করে নতুন বসন্তের আগমনও ঘটল। আজকে পহেলা বসন্ত। শুদ্ধ এখনো বাসায় ফেরেনি, অথচ আজকে তাদের ঘুরতে নিয়ে যাওয়ার কথা। শীতলে তো সুন্দর করে সেজেগুজে মন ভার করে বসে আছে। মানুষটা কাজ ছাড়া কিছুই বোঝে না। সেই কাজের চাপে হয়তো ভুলে গেছে তার বউ আছে, আর আজ বউকে সময় দেওয়ার কথাও দিয়েছিল। পুরুষ মানুষ আসলে মেয়েদের মন বোঝে না। এসব ভেবে সে জানালার পাশে দাঁড়িয়ে রইল। তখন নিচে চোখ যেতেই দেখে শুদ্ধ গাড়ি থেকে ভেতরে প্রবেশ করছে। শীতলের ঠোঁটের কোণে হাসি ফুটল। পরক্ষণে হাসি আড়াল করে দৃশ্যমান করল মলিন অভিমান মুখ। সে দ্রুত পায়ে গিয়ে আগে দরজা খুলে সরে গেল। রান্নাঘরে গিয়ে টুকটাক কাজও করতে লাগলো। তার এখন নিজস্ব সংসার হয়েছে। শুদ্ধর সুবিধার কথা ভেবে অফিসের কাছে বাসাও নিয়েছে। শুদ্ধর মার শখ গ্রামেই থাকেন। ওনাদের এই শহর ভালো লাগে না, দম বন্ধ লাগে। মুখ্য কথা, শুদ্ধর বাবার কবর বাসার সামনেই। শুদ্ধর আম্মুর রুমের জানালা খুলে দেখা যায়। সময় অসময়ে চুপ করে স্বামীর কবরের দিকে তাকিয়ে থাকেন উনি। মনে মনে গল্পও সাজান, বলেন প্রিয় মানুষটাকে। তাই শুদ্ধ আর জোর করেনি। সে জানে মৃত্যুর আগে তার আম্মা বাসা ছেড়ে এক রাতও বাইরে কোথাও থাকবে না।
কারণ শুদ্ধর বাবা কোথাও যেতে দিতেন না ওনার সহধর্মিণীকে। যেখানে যেতেন সঙ্গে করে নিয়ে যেতেন, সঙ্গে করে ফিরতেন। খুব ভালোবাসতেন ওনার সহধর্মিণীকে, তাই শুদ্ধ জোর করেনি। আর আগামী মাসে শখের বিয়ে। শখ চলে গেলে ওনার দেখভালের জন্য আরও দুজনকে রেখে দিবে। এমনিতেও শীতল প্রতি সপ্তাহে দুদিন ওনার কাছে গিয়ে থাকে, তাতে শুদ্ধ খুশি হয়। শুদ্ধ সিঁড়ি বেয়ে উপরে এসে দেখে দরজা হাট করে খোলা। তার বুঝতে বাকি নেই মূল ঘটনা। সব দোষ ওই শিশিরের। গাধাটা প্রেম করবে, অথচ প্রিয় মানুষটাকে ভয়ে বলতে পারছিল না। সে মেয়ে আবার তাদের কলিগ। আজ বিশেষ দিনে প্রেম রচনা করার ভীষণ শখ শিশিরের, তাই বন্ধুকে সাহায্য করতে গিয়ে দেরি করে ফেলেছে। এখন বইয়ের মান ভাঙাতে হবে। এসব ভেঙে সে সারা শব্দ না করে গটগটিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। ভাবখানা এমন যেন কিছু করেনি সে। তার এহীন আচরণে শীতল আরও রেগে গেল। রাগে দুঃখে এক পর্যায়ে অঝরে কেঁদেও দিল। হঠাৎ দুটো বলিষ্ঠ হাতের বাহুডর নিজেকে আবিষ্কার করল সে। কারণ নিঃশ্বাস এসে পড়ল নগ্ন কাঁধে। শীতল অভিমান করে মুখ ঘুরিয়ে তাকালো না। তখন এক মোহনীয় কণ্ঠস্বর তাকে হৃদয়টা এফোর এফোর করে দিতে বলতে লাগল, আরও একটি বসন্ত চাই, যে বসন্তে তুমি এসেছিলে আমার জীবনে। হৃদয়খানাকে হরণ করে লিখেছিলে তোমার নাম। শুদ্ধর কথা শুনে শীতলের অভিমান নিমিষেই গলে গেল। সে একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল তার প্রেমিক পুরুষটার দিকে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ হাসল। সে বোঝে না মেয়েটা কি দেখে এভাবে। মাঝে মধ্যে তাকিয়ে থাকে মুগ্ধতার দৃষ্টিতে, যে দৃষ্টিতে ছড়াছড়ি থাকে দৃঢ় ভালোবাসা আর অটুট বিশ্বাস। তখন শীতল শুদ্ধর গলা জড়িয়ে ধরে বলল, আমিও এমন আরও অনেক বসন্ত কাটাতে চাই প্রিয় শুদ্ধ পুরুষ। সেসব বসন্তের রেশ কখনো না কাটুক, কখনো না। শীতলের কথা শুনে শুদ্ধ সন্তুষ্টির হাসি হাসল। তারপর তাকে একটানে জড়িয়ে নিল তার প্রশস্ত বুকে, যেখানে সযত্নে জমায়িত করা শীতলের জন্য ভালোবাসার প্রাচুর্যতা। সমাপ্ত।